নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ কিনবে সরকার, প্রতি ইউনিট 8 টাকা 17 পয়সা, আসবে ভারতীয় গ্রিডের মাধ্যমে। গত 10 মাসে অ-আর্থিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নিট লোকসান 6000 কোটি টাকা, নীতির দুর্বলতাকে দুষছেন বিশ্লেষকরা। বাজেটের পর 3 কার্য দিবসে ডিএসসির সূচক কমল 167 পয়েন্ট, মূলধনী আয়ে কর আরোপে 1 বছর সময় চায় ডিবিএ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, প্রতি ইউনিটের দাম পড়বে 8 টাকা 17 পয়সা। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়। ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ, এজন্য দিতে হবে ট্রেডিং মার্জিন ও ট্রান্সমিশন খরচ। নেপালের জলবিদ্যুৎ ভারতীয় সঞ্চালন লাইন হয়ে কুষ্টিয়ার ভেড়ামেরা উপকেন্দ্র দিয়ে আমদানি করবে সরকার। এ বিষয়ে চুক্তি হয় নেপালের জাতীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে। বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে 8 টাকা 17 পয়সা। 5 বছরে আমদানি ব্যয় হবে 650 কোটি টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, ভারতের সঞ্চালন লাইন ব্যবহারের জন্য ইউনিট প্রতি 0.059 রুপি ট্রেডিং মার্জিন এবং ট্রান্সমিশন খরচ দিতে হবে। প্রধানমন্ত্রী নেপাল সফরের সময়ে বিদ্যুৎ সরবরাহের সময় নির্ধারণ করা হবে। বিদ্যুৎটা নেপালের আসবে, ভারত হয়ে বাংলাদেশে আসবে বলে তাদের ট্রান্সমিশন লাইনও ব্যবহার করতে হবে ভারতের বলে 3 পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। দাম যেটা নেগোসিয়েটেড প্রাইস 8 টাকা 17 পয়সা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে এ দামে বিদ্যুৎ কেনা মোটেও লাভজনক নয়। সরকারকে আরও সাশ্রয়ী উৎস খোঁজার তাগিদ তাদের। আমরা তাদের বিদ্যুৎ কিনছি এবং নেপালের বিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রেও এই ব্যবসায়িক সুবিধাটা, যে ব্যবসা হবে আমদানি করতে, যে সেখানে ভারতকে বেনিফিট দিতে, যে যদি এভাবে দাম বাড়ে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং ন্যায্য এবং যৌক্তিক হবে না সেটা। এদিকে টিসিবির জন্য প্রায় 537 কোটি টাকার সয়াবিন তেল ও মুসুর ডাল কিনবে সরকার। এর মধ্যে 332 কোটি টাকার সয়াবিন তেল এবং 205 কোটি টাকার মুসুর ডাল কেনা হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থবছরে 10 মাসে বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা করেছে, যদিও পিডিবি, টিসিবি, পল্লী বিদ্যুতের মতন 12 প্রতিষ্ঠানের কারণে এ সময় নিট লোকসান হয়েছে 6000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, সরকারের নীতির দুর্বলতা, দক্ষতা ও জবাবদিহির অভাবে এসব প্রতিষ্ঠান লোকসান করছে। রাষ্ট্রায়ত্ত 49 অআর্থিক প্রতিষ্ঠানের মুনাফা ও লোকসানের সাময়িক হিসাব পাওয়া গেছে সবশেষ অর্থনৈতিক সমীক্ষায়, যেখানে দেখা যায় গত 10 মাসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ 3163 কোটি টাকা মুনাফা করেছে। সর্বোচ্চ 4875 কোটি টাকা মুনাফা করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন। চলতি অর্থবছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয় করেছে 1881 কোটি টাকা। স্থলবন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, ঢাকা ওয়াসা, সিভিল এভিয়েশন সহ সরকারের অআর্থিক 37 প্রতিষ্ঠানের মুনাফা 13,353 কোটি টাকা। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি একাই লোকসান করেছে 6,118 কোটি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান 4,500 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতে ভুল নীতির কারণেই বড় লোকসান। কেন বেসরকারি খাতকে আপনি জ্বালানি আমদানি করার সুযোগ দিয়ে 8,000 কোটি টাকা বাড়তি 2022 সালের হিসেবে দেখা গেছে যে ফার্নেস অয়েলের বিদ্যুতের দাম বাড়াইছে? আপনি কেন ফার্নেস অয়েল ভিত্তিক, পৃথিবীর কোথাও জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি উন্নয়ন করা হয় না, সেখানে আপনি সেটা কেন করতে গেলেন? এপ্রিল পর্যন্ত অর্থবছরের 10 মাসে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন বিসিআইসি লোকসান গুনেছে 1,500 কোটির বেশি। আর টিসিবি ভোগ্যপণ্য বিক্রিতে 6,033 কোটি টাকা লোকসান করেছে। দেশব্যাপী 1 কোটি পরিবারকে তেল, চিনি, মুসুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রয় করে থাকে। এই ভর্তুকি মূল্যে বিক্রয় করার জন্য টিসিবি প্রতি বছর একটা মোটা অঙ্কের ভর্তুকি পেয়ে থাকে। বর্তমান বাজেটের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে টিসিবিকে লজ্জনক
প্রতিষ্ঠানে দেখানো হয়েছে। আসলে এটা লসজনক না, সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে টিসিবি ভর্তুকি পায়, সেই ভর্তুকিটাকে আসলে লস হিসেবে দেখানো হয়েছে। গেল 10 মাসে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন 517 কোটি, জুট মিলস কর্পোরেশন 226 কোটি সহ 12 প্রতিষ্ঠানের মোট লোকসান 19,395 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট ঘোষণার পর থেকে টানা দর পতন শেয়ার বাজারে। 3 কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে 167 পয়েন্ট। তবে মঙ্গলবার আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 100 কোটি টাকার বেশি। এ সময় 78 কোম্পানির শেয়ারের দর হারিয়েছে। প্রস্তাবিত বাজেটের পর 9 জুন ছিল প্রথম কার্যদিবস। এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। নেতিবাচক এই ধারা অব্যাহত আছে এখন পর্যন্ত। রোববার থেকে মঙ্গলবার 3 দিনে সূচক হারিয়েছে 167 পয়েন্ট। তবে ডিএসইতে আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 431 কোটি 64 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 112 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 78 প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে মাত্র 51টির, কমেছে 308টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিকন ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৃতীয় অবস্থানে সিপার বিচ রিসোর্ট। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় এশিয়াটিক ল্যাবরেটরিজ প্রথম, দ্বিতীয় সমতা লেদার, তৃতীয় অবস্থানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 107.74 পয়েন্ট, লেনদেন 107 কোটি 97 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজারে বড় দরপতনের যৌক্তিক কারণ নেই, তবে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে বিনিয়োগকারীরা আস্থার সংকটে রয়েছে। মঙ্গলবার মতিঝিলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন এসব কথা জানায়। এ সময় মূলধনী আয়ে করারোপে আরও 1 বছর সময় চায় সংগঠনটি। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ব্যবস্থাপনা থেকে পরিচালনা পর্ষদ আলাদা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয় বছর 10 আগে, কিন্তু এখনও গুণগত পরিবর্তন চোখে পড়েনি বলে মনে করেন পর্যবেক্ষকরা। আস্থা না থাকায় বারবার পুঁজি হারিয়ে বাজার ছাড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নতুন বিও হিসাবে 3 বছর করমুক্ত সুবিধা দেওয়ার দাবি করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, যেখানে বিনিয়োগ সীমা থাকবে 10 লাখ টাকা পর্যন্ত। সেকেন্ডারি মার্কেটের কথা যদি বলি, সেকেন্ডারি মার্কেট অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারছি না, এবং ট্রান্সপারেন্সি এনশিওর না করাই হচ্ছে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে, এবং বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে কোনোদিনই আমরা এই মার্কেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সংগঠনটি জানায়, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই মূলধনী আয়ে করারোপ করায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সেই সঙ্গে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে অন্যদের কর্পোরেট কর হারের ব্যবধানও বাড়ানোর তাগিদ তাদের। বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিং এর ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে, যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। এটা যদি বলা হতো তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হতো, যে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারতাম দেশি এবং বিদেশি, যে বাজারে ভালো শেয়ার আসছে। সংবাদ সম্মেলনে শেয়ার বেচাকেনায় কর হার অর্ধেক করা, কর্পোরেট আয়করকে ব্রোকারেজের জন্য চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবিও তুলে ধরা হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আজকে আপনারা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে কিন্তু আপনারা বলেছেন যে পুঁজিবাজারে যে দরপতন হচ্ছে এর কোনো যৌক্তিক কারণ নেই, কিন্তু আজও কিন্তু আমরা দেখেছি শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে, এবং যদি বাজেটের পর থেকে আমরা এখন পর্যন্ত সময়টাকে দেখি, এক্ষেত্রে 100 পয়েন্টেরও বেশি সূচক হারিয়েছে। এর কারণটা আসলে কি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলতে হচ্ছে যে আমরা সংবাদ সম্মেলনে এটা স্পষ্টভাবে বলেছি যে যৌক্তিক কারণ যেগুলি থাকে বাজারে দরপতনের, সেই ধরনের কোনো কারণ আমরা সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি না। আমরা আজকে থেকে 1-2 মাস আগে বলেছি যে যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের রিস্ক ফ্রি আমরা যেটাকে বলি সেটা 12% ধারে কাছে আছে, যার জন্য কিছুটা ইকুইটি মার্কেট সাফার করবে। কিন্তু এখন যে পর্যায়ে চলে আসছে যে আপনার
আর টি বিল বলেন টি বন্ড বলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা অপটিমাম লেভেলে ইন্টারেস্ট রেট পৌঁছে গিয়েছে। এবং আপনার স্টক মার্কেটের যে ফান্ডামেন্টালি স্ট্রং যে শেয়ার, তাদের প্রাইস এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং শেয়ারের প্রাইস সাপোর্ট করছে টু পারচেজ অর টু বাই দ্য শেয়ারস, কিন্তু তারপরে আমরা যে এক্সপেক্টেড কোয়ান্টিটি অফ ইনভেস্টার্স মার্কেটে পাচ্ছি না। তো এই ধরনের সিচুয়েশন আমরা যেটা বলি যে সাধারণত একটা কনফিডেন্স ইরোশন থেকে এই ধরনের একটা অড সিচুয়েশন ক্রিয়েট হয়, এবং যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে যেটা আসছে, যেটা আমরা বাজেটের আগের থেকে বলে আসছিলাম, যে এই বছর যাতে কোনো ধরনের ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা না হয়, এবং এটার কারণ অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছেন আমাদের এসএসসি চেয়ারম্যান মহোদয় সাহেব, যে এটা ইটস এ ভেরি টেকনিক্যাল অ্যান্ড সেন্সিটিভ মার্কেট। এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর অংশগ্রহণ থাকে প্রতিদিন। হঠাৎ করে যে জিনিসটা কোনোদিন ছিল না, ট্যাক্স এমনিতে আমাদের জন্য একটা ফিয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা কখনোই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিরোধী নই। আমরা সবসময় বলে আসছি যে ক্যাপিটাল গেইন যদি হয়, এটার উপর ট্যাক্স হবে, একটা না একটা পর্যায়ে এটা আসবেই। এবং সেটার জন্য আমরা যারা ইন্টারমিডিয়েটস, তারা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু ইনভেস্টররা আসলে সত্যিকারভাবে ওইভাবে প্রস্তুত ছিল না। এই কারণে আমরা বাজেটের আগের থেকে বলে আসছি যে এই বছর ট্যাক্সটা, ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আরোপ না করে পরবর্তী বছর থেকে আরোপ করা হোক, যাতে বাই দ্য টাইম আমরা আমাদের যে ইনভেস্টার্স কমিউনিটি আছে তাদেরকে আমরা উইল মেক দেম অ্যাওয়্যার, উইল মেক দেম এডুকেটেড, যে এটা কীভাবে আসবে, এবং এটা একটু সিম্পলিফাই করা হোক। এই দুইটা দাবি নিয়ে আমরা আজকে আসছি। যে আপনারা জানেন যে গত 4 বছর ধরে আমরা একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে গত 1 বছর। সেখানে ক্যাপিটাল গেইন সত্যিকার অর্থে কারো হয়েছে কিনা আমি আপনার কাছে এটাই জানতে চাইছিলাম, যে গত 1 বছর ধরেই কিন্তু আমরা শেয়ার বাজারে বেশ ভালো দরপতন দেখছি। সেক্ষেত্রে যদি এই মূলধনী আয় করারটা না করা হয়, বাজার কি বাউন্স ব্যাক করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আর সেক্ষেত্রে এতদিন তো এই করারূপের বিষয়টি ছিল না, তারপরেও কিন্তু বাজারের খুব একটা ভালো অবস্থান ছিল না কেন? বাজারে ভালো অবস্থান ছিল না কয়েকটা কারণে। একটা হচ্ছে যে আপনারা জানেন যে 20 মাস আমাদের এখানে ফ্লোর প্রাইস ছিল। ফ্লোর প্রাইসের যখন উঠানো হলো, তখন কিছুটা কারেকশন ওয়াজ এক্সপেক্টেড, বাট কারেকশনটা মোর দ্যান এক্সপেকটেশন হয়েছে ফর দ্য রিজন যে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট ওয়াজ গোয়িং থ্রু দ্য রুফ, যেটা আনএক্সপেক্টেডলি প্রায় 12%-এর কাছাকাছি চলে আসছে, আমি একটু আগে যেটা বললাম। আর তাছাড়া আমাদের আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি বা বিনিয়োগকারীরা জানতে পারি যে ম্যাক্রো সিচুয়েশনও কিছু স্ট্রেসফুল এলিমেন্টস দেখা যাচ্ছে। এই কারণে আমাদের ইকুইটি মার্কেট কিছুটা সাফার করবে। এটা সারা পৃথিবীতে হয়, আমাদের দেশে হয়েছে, এবং আই মিন ইটস নট অ্যান এক্সেপশনাল কেস। বাট তার উপরে এখন যেটা আসলো, যে গত কয়েকদিন ধরে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপারটা, আমি আবারও বলছি যে গত 1 বছরে তেমন কোনো ক্যাপিটাল গেইন হয় না যেখান থেকে একটা বড়সড় ট্যাক্স আসতে পারে। কিন্তু যেহেতু এটা খুব সেন্সিটিভ মার্কেট, এবং যেটা হয় যে একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করে মার্কেটে, এই জিনিসটা থেকে আমরা আপাতত পরিত্রাণ চাচ্ছি যে 1 বছরের জন্য আমাদের এটা ডেফার করা হোক। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, আপনারা আজকেও বলেছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রয়েছে। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি শেয়ার বাজারে আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে কাদের আসলে ভূমিকা রাখা প্রয়োজন? কারণ আমরা অনেক দিন ধরেই কিন্তু দেখছি শেয়ার বাজারে কারসাজি এবং স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে বাজার কোনো সময় সেই শক্তিশালী অবস্থানটা ধরে রাখতে পারছে না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি বলি ইন দ্য স্টক মার্কেট, দিজ আর দ্য 2 বেসিক এলিমেন্টস যেটা আমাদেরকে এনশিওর করতে হবে। এবং এই দুইটা জিনিস যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে স্টক মার্কেট ইজ ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন। এবং আপনি যেটা বলেন যেটা দায়িত্ব কার, এটা দায়িত্ব অ্যাকচুয়ালি আমাদের সবার। এটা রেগুলেটরি বডি হিসেবে এসএসসির দায়িত্ব, এটা প্রাইমারি রেগুলেটর হিসেবে স্টক এক্সচেঞ্জগুলির দায়িত্ব, এবং আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েটরিজ আছি তাদেরও দায়িত্ব। তো সবাই সম্মিলিতভাবে এটা এনশিওর করতে হবে। এটা এককভাবে কাউকে দায়িত্ব দেওয়ার দায় এবং দায়িত্ব দেওয়াটা হয়তো ঠিক হবে না। সাইফুল ইসলাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট সহ অনলাইন টেক জায়ান্ট কোম্পানিগুলো থেকে কর ও ভ্যাট আদায়ের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল না করায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2020 সালে এই বিষয়ে করা এক রিট পিটিশন নিষ্পত্তি করে এসব টেক কোম্পানিকে রাজস্বের আওতায় আনতে নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। একই সাথে এর অগ্রগতি জানিয়ে 6 মাস পর আদালতে বিবরণী হলফনামার আকারে দাখিলের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও কোম্পানিগুলো থেকে রাজস্ব আদায়ের বিবরণী জমা দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড।
এ বিষয়ে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট অবমাননার মামলা করলে তা আমলে নিয়ে মঙ্গলবার জাতীয় রাজস্ব দ্রব্য বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড যারা আছেন তাদেরকে সুনির্দিষ্ট ডিরেকশন দেওয়া হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল তারা যেন এই সব ভ্যাট ট্যাক্স আদায়ের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। রায়টাকে কমপ্লাই করে কোনো হলফনামা দাখিল করেননি, এটি আদালত অবমাননার শামিল। এই কারণে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট একটি আদালত অবমাননার মামলা করেছিলেন। সেই আদালত অবমাননার মামলায় আজকে মাননীয় হাইকোর্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। বাংলাদেশকে প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এই ঋণ দেবে সংস্থাটি। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই ঋণ চুক্তির বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিবান গ্লিন্টিং বলেন, সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়ন করা এর লক্ষ্য। এই কর্মসূচির প্রথম ধাপ ২০২২ সালের জুনে শেষ হয়েছে। এডিবির সহায়তায় বিধবা ভাতার কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করবে এবং ট্রান্সজেন্ডারদের জন্য জীবিকা সহায়তা কর্মসূচির আওতা সম্প্রসারণের মাধ্যমে সহায়তা নারী ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষাকে শক্তিশালী করবে। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। প্রতি বছর ট্যানারির চাহিদার ৩০ থেকে ৩৫% কাঁচা চামড়া সরবরাহ করা হয় এই আড়ত থেকে। এবারও প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকদের কাছে বিগত বছরের পাওনা পরিশোধের দাবি ব্যবসায়ীদের। দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের আড়ত। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ব্যবসায়ীরা। শ্রমিকরা জানান, সারা বছর আড়তে কম চামড়া আসলেও কোরবানির সময় কয়েক গুণ বেশি চামড়া আসে। চামড়া যত তাড়াতাড়ি আমাদের আড়তে আসবে, আমরা তত তাড়াতাড়ি এই চামড়াকে প্রক্রিয়াজাত করতে পারবো। সারা বছর যে তুলনা কাজ হয় ওই তুলনার থেকে 3 গুণ বেশি কাজ হয় কুরবানিতে। লবণের দাম সহনীয় আছে জানিয়েছে আড়তদাররা। জানান, চামড়া সরবরাহ ঠিক থাকলে এ বছর লাভ থাকবে। তবে রাজধানীর ট্যানারি মালিকরা এখনো তাদের পাওনা পরিশোধ করেননি। এবছর তাই নগদ টাকায় লেনদেন করতে চান। চামড়ার টাকা 2014, 15, 16 সালের টাকা এখনো আনোয়ার ট্যানারির কাছে পাবো। ওনার ট্যানারি ঠিকই চলে, আমাদেরকে টাকা দেয় না। আমরা নাটোরে যারা ব্যবসা করি চামড়ার ব্যবসা, আমরা গত 1 বছর খুব সুন্দরভাবে নগদেই প্রায় বেচাকেনা করছি। সামান্য কিছু বাকি লেনদেন আছে, যেটা লেনদেন আছে এটা আমরা সময়ের আগেই ইনশাল্লাহ পেয়ে যাব। এবছরও ব্যবসার পরিবেশ ঠিক রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এমনভাবে একটি ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি করব এবং ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করব যে আমাদের এখানে কাঁচা চামড়াটি আশেপাশের জেলা থেকে এখানে আসে, ভালোভাবে সংরক্ষণ হয়, এটির মর্যাদা পায়। গত বছর এই আড়ত থেকে 1.5 লাখ পিস গরু ও 1 লাখ পিস ছাগলের চামড়া ট্যানারিতে পাঠানো হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের কোরবানির ঈদেও বিশালাকৃতির গরু নিয়ে আলোচনায় এসেছে অনেক খামারি। কালোমানিক, বাদশা খুররম, সম্রাট, টাইগার এমন নানা বাহারি নামে নিজেদের খামারের গরু পরিচয় করে দেয়া হচ্ছে। এ গরু দেখতে খামারে আসছেন অনেকে। তবে হাটে না গিয়ে বিশালদেহী গরু অনলাইনে ক্রেতাদের সামনে তুলে ধরায় জোর দিচ্ছেন খামারিরা। 10 ফুট লম্বা ও 6 ফুট উচ্চতায় ফ্রিজিয়ান জাতের এই গরুর নাম টাইগার। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটি গ্রামের প্রান্তিক খামারি বাদশাহ আলীর 38 মণ ওজনের এ গরু কোরবানির পশু হিসেবে এবার জেলার অন্যতম আকর্ষণ। 3 বছর ধরে গরুটি লালন পালন করছেন বাদশাহ আলী ও তার পরিবার। প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার খাওয়ানো হয় গরুটিকে। বিক্রির জন্য 20 লাখ টাকা দর হাঁকছেন খামারি। গরুটা খুবই ভালো, শান্তশিষ্ট, আমি নিজের সন্তানের মতন মানুষ করছি। গরুটা ছেড়ে দেবো কিন্তু খুব কষ্ট লাগছে। 3 বছরে কিছু না হলেও 15-16 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। হালুয়াঘাটের খামারি তোফায়েল আলমের লালু মাস্তান ও কালো মানিককে ঘিরে বেশ আলোচনা হচ্ছে ময়মনসিংহে। শাহিওয়াল জাতের 34 মণ ওজনের লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর হলিস্টার ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের জন্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আমার বড় ভাইয়ের গরু এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। 2টা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে।
এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, যেমন ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। এই গরুগুলো তো সবাই নিতে পারবে না, একটা হলো 34 মণ আর একটা হলো 32 মণ। জয়পুরহাটের বাদশা খুররম, সম্রাট, সোনামিয়া আর লালপাহাড় নামের 4 ষাঁড় আছে আলোচনায়। এর মধ্যে লালপাহাড় নামের ষাঁড়টি গতবার কোরবানির হাটে তুললেও ভালো দাম না পাওয়ায় বিক্রি করেননি খামারি। পাড়িরা আসে দাম দর করে বা বেচা বিক্রির কথা যখন শুনতে পায়, বুঝতে পায়, তখনই এই চোখ দিয়ে পানি পরে কান্দে। বিশাল দেহ প্রচণ্ড গরমের কারণে ষাঁড় 4টি বাজারে তোলা হবে না জানিয়ে খামারিরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে অনলাইনে বিক্রির চেষ্টা চলছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 117 টাকা 95 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 157 টাকা 75 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 133 টাকা 39 পয়সায়। ভারতীয় রুপির দর বেড়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 31 টাকা 60 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দরও, বিনিময় হচ্ছে 32 টাকা 27 পয়সায়। কুয়েতি দিনারের দরও কমেছে, বিনিময় হচ্ছে 386 টাকা 45 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হচ্ছে 25 টাকা 10 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।